তোর গালগুলো রাগে আরো লাল হয়ে যাচ্ছে ইশরা। এখন একদম পাকা টমেটোর মতো লাগছে। ইশরার রাগ বেড়ে গেল, দৃষ্টি পড়ল হাতের দিকে। সাদাতের হাতে তার হাত মুঠোবন্দি। তিরিক্ষি মেজাজে বলে উঠল। আমার হাত ছাড়। সাদাত হাত ছেড়ে দেয়, আইস ভেঙে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে তেড়াভাবে বলে, তোদের দুজনের নজর খুব খারাপ। আমি শিওর তোদের নজর পড়েছিল আমার রিলেশনে, তাই 11তম গার্লফ্রেন্ড ভেঙে গেছে। অবশ্য এতে আমার তেমন দুঃখ হচ্ছে না। যে যাওয়ার সে তো চলে যাবে, পুরনো চলে গেলে নতুন আসবে। জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলানো বাদ দে। যেদিন সত্যি কাউকে ভালোবাসবি কিন্তু তাকে নিজের করে পাবি না, সেদিন বুঝবি ভালোবেসে নেওয়া পাওয়ার দহন কেমন। এই ডিজিটাল যুগে আবার ভালোবাসা, বুঝলি, সব টাইম পাস। সত্যি বলতে এসব ভালোবাসা বলতে কিছু নেই দুনিয়ায়, সব মোহ। অরিত্রিকা দুজনের ঝগড়া শুনে রেগে গেল। বিক্ষিপ্ত বিক্ষুব্ধ কণ্ঠে বলল, তোরা দুইজন চুপ কর, নয়তো দুটোর মাথায় বাড়ি মেরে দেবো একদম। সাদাত দাঁড়ালো না, হন করে সেখান থেকে চলে গেল। ইশরা অশ্রু মুছে নিল। অসভ্য একটা ছেলে, সময় ভালো সময়ে খারাপ, দুমুখো মানুষ একটা, ক্ষণে ক্ষণে চরিত্র পাল্টায়, অসভ্য একটা। অরিন ইরফানের রুমে গিয়েছিল তাদের গিফট আনতে। সে দুহাতে 3টা প্যাকিং করা ছোট বাক্স আনলো। বাক্সের উপরে নাম অনুযায়ী অরিত্রিকার ইশরাকে দিল। গিফট পেয়ে গেছিস, এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট বোনরা। গুড নাইট। অরিত্রিকার ইশরা দুজনে প্রতি উত্তর করলো। অরিন নিজের গিফটটা নিয়ে নিজের রুমে চলে গেল। অরিত্রিকা সোফার উপর তার গিফটের বক্সটা রেখে সোফা থেকে উঠে চঞ্চল পায়ে ইশরার পাশে বসলো। আদুরে ভঙ্গিতে বলল। সাদাতের কথায় মন খারাপ করিস না। ইশরা ভার মুখে বলে উঠল, সাদাত একটা আস্ত বেয়াদব। দেখেছিস আমাকে টমেটো বলে খ্যাপায়। ওর কথা বাদ দে, এবার বলতো ইরফান ভাইয়ের কি হয়েছে? ওনাকে আজ একটু অন্যরকম লাগলো। ফুপিকে বগুড়া রেখে চলে এসেছে। জিজ্ঞেস করতেই বললো গুরুত্বপূর্ণ কাজ আছে, অথচ সারাদিন কোথাও বের হয়নি। জানি না ভাইয়ার কি হয়েছে, মনে হয় মন খারাপ। হতে পারে। অনেক রাত হয়েছে, চল ঘুমোবো। আজকে কিন্তু তুই আমার রুমে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তানিয়া বেগমের শরীর আজ একটু খারাপ, তাই দ্রুত ঘুমিয়ে পড়েছেন। সারহানকে খাবার খেতে দেওয়ার দায়িত্ব আজ পড়েছে সাথী বেগমের হাতে। তিনি কিচেনে খাবার গরম করছেন আর সার্ভেন্টরা টেবিলে খাবারগুলো রাখার প্রস্তুতি নিচ্ছে। সারহান আবিরের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে গিয়ে আজ ফিরতে রাত করে ফেলেছে। ঘড়ির কাঁটা এখন রাত 11টা বেজে 30 মিনিট। সে ধীর পায়ে প্রবেশ করলো সদর দরজা দিয়ে। সারহানের সাথে থাকা দেহরক্ষীরা বাইরে অবস্থান করেছে। সারহান বাড়িতে ঢুকে সতর্কতার সহিত নজর বুলায়। আশেপাশে তেমন কাউকে দেখা গেল না। সিল্কি কালো চুলে হাত বুলিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অরিত্রিকা আনমনে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে ছুটে নামছে। সোফার উপর গিফট রেখে চলে গিয়েছিল নিজের রুমে, এখন মনে পড়তে নিতে এলো। চঞ্চল পায়ে সিঁড়ি শেষে ধাপে এসে পা পিছলে গেল। নিজের শরীরের ভারসাম্য রাখতে চেষ্টা করলো কিন্তু পারল না। কারোর সাথে ধাক্কা খেয়ে ধম করে পড়লো। মেঝেতে পড়তেই চিৎকার দিয়ে উঠল। চোখ মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে উচ্চ স্বরে বলে উঠল, কোন খাম্বারে আমার সামনে দাঁড়িয়ে আছে? ও মা গো, খাম্বার ধাক্কায় আমার কোমরটাই ভেঙে গেল রে। আমাকে দেখে তোর খাম্বা মনে হয়? সারহান চোয়াল শক্ত করে ভরাট কণ্ঠে বলে উঠল। অরিত্রিকা ব্যথা ভুলে গেল নিমিষে। পিটপিট করে তাকালো দণ্ডায়মান মানুষটার দিকে। তড়িঘড়ি করে উঠার চেষ্টা করলো কিন্তু কোমরে আঘাত পাওয়ার কারণে উঠতে পারল না। বিষণ্ণ মুখে বসে রইল। ইচ্ছে করলো না মানুষটাকে একটু হেল্প করার জন্যে। বললেই এই দুই এক কথায় অপমান করবে। সারহান এক পলক তাকালো ভারাক্রান্ত মেয়েলি মুখশ্রীর দিকে। কিছুটা শান্ত হয়ে গেল সে। দৃঢ় শান্ত কণ্ঠে বলল, আমাকে কি বললি? অরিত্রিকা মাথা নত করে আমতা আমতা করে বলল, সরি, আসলে আপনাকে বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি। সারহান ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে হাত বাড়িয়ে দিল অরিত্রিকার দিকে। অরিত্রিকা নত অবস্থায় আর চোখে তাকালো। সারহানকে হাত বাড়িয়ে দিতে দেখে থমকালো বোধ হয়। বিস্মিত নয়নের দৃষ্টি উঁচিয়ে সরাসরি তাকায় সারহানের গম্ভীর মুখ পানে। চক্ষু দ্বারা ইশারা করলো হাত ধরে ওঠার জন্য। অরিত্রিকা ইতস্তত বোধ করলো। আর কোনো কিছু না ভেবে সংকোচ নিয়ে হাত ধরল সারহানের। সারহান অরিত্রিকার নরম মসৃণ হাত মুঠোবন্দি করে টেনে তুলল এবং তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো বলে উঠল, ধন্যবাদ সাহান ভাই।
সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সিঁড়ি বেয়ে চলে যেতে লাগলো। অরিত্রিকা বেশ অপমানিত হলো এমন উদ্ভট ব্যবহারে। এই মানুষটা এত আজব কেন? সে খেয়াল করলো সারহানের পরনে কালো শার্ট, কিন্তু তার মনে পড়ে গেল সারহান ভাই সাদা পাঞ্জাবি পরে গিয়েছিল। ড্রেস কোথায় চেঞ্জ করলো? যেখানে ইচ্ছে করুক, তার কিছু যায় আসে না। হঠাৎ দৃষ্টি পড়ল সারহানের হাতের দিকে। শার্টের হাতা ফোল্ড করে রাখা এই কনুইয়ের নিচ থেকে দৃশ্যমান সেখানে লালচে শুকনো রক্তের দাগ। সে চমকে উঠল, আতঙ্কিত হয়ে উঠল। ভেতরে ভেতরে ঢোক গিলে কম্পনরত কণ্ঠে বলে উঠল, সারহান ভাই, আপনার হাতে রক্ত। আপনি কারোর সাথে মারামারি করে এসেছেন? সারহানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে সরু দৃষ্টিতে তাকায় অরিত্রিকার দিকে। ভাবলেশীনভাবে কাঠিন্যতা এঁটে উত্তর দেয়, হুম, নিজ হাতে খুন করে এসেছি। বিকজ অফ ইউ, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। অরিত্রিকার মাথা চক্কর দিয়ে উঠল। সে থম মেরে দাঁড়িয়ে রইল সেথায়। বিস্ময়ে বিস্ফোরিত নয়ন স্থির করল শ্যাম মানবটির পানে। সারহান সে এক মুহূর্ত দাঁড়ায় না, নিজের ভাবাবেগ নিয়ন্ত্রণ করে এগিয়ে যায় রুমের দিকে। সারহান ডিভানে গায়ে দিয়ে বসে আছে, মনের গহীনে চলমান নিঃশব্দ দ্বন্দ্বের মোকাবিলা করছে। মৌন মস্তিষ্কের নীরব দ্বন্দ্বে ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে। একদিকে রাজনীতি, অন্যদিকে ব্যক্তিগত জীবন। দুইটার রাজনীতিতে জড়িয়ে একের পর এক উদ্ভট পরিস্থিতিতে পড়েছে সে। এ জন্মে কারো ক্ষতি না করেও এখন শত্রুর অভাব নেই। ধীরে ধীরে সে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্বহীন মানুষদের ভিড়ে, যেখানে মানুষ নিজেদের সাধু হিসেবে উপস্থাপন করে, কিন্তু তারা সম্পূর্ণ প্রকাশ্য চরিত্রের বিপরীতধর্মী। এর মাঝে ফোনের কর্কশ রিংটোনের শব্দে সারহান ভাবনাচ্যুত হয়। ডিভানের উপর রাখা ফোনটা হাতে তুলে নেয়। ফোন স্ক্রিনে নজর বুলায়। আবির কল করেছে। দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করে কানে চেপে ধরে। বল আবির। একটা খারাপ খবর আছে সারহান। সারহান তড়িৎ বেগে উঠে বসে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। কপালে তর্জনী আঙ্গুল ঘষে গম্ভীর কণ্ঠে শুধায়। খারাপ খবর মানে? আবির এক মুহূর্ত অপচয় না করে বলে ওঠে, মেহমুদ রয়েস ইজ নো মোর। হোয়াট? মাত্র হসপিটাল থেকে কল দিয়েছিল খবরটা দেওয়ার জন্য। সারহান উত্তেজিত ভাব দমিয়ে রাখে। কিছুক্ষণ মৌন থেকে নিচু স্বরে বলে, আগামীকাল সকালের মধ্যে জানাজার ব্যবস্থা কর। আচ্ছা। ওকে, আই উইল কল ইউ ব্যাক। সারহান ফোন কেটে দেয়। ওষ্ঠগোল করে শ্বাস ফেলে। মুখায়বব অস্বাভাবিক কঠোর হয়ে ওঠে। বুকের মধ্যে কেমন অশান্ত উঠেছে। 5 বছরের ছোট বাচ্চাটা এতিম হয়ে গেল। অপরাধ বোধে বিদ্ধ হলো সারহানের পাথরের ন্যায় কঠিন মন। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। সে তো বাঁচাতে চেয়েছিল মেহমুদকে, কিন্তু পারল না। নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভেবেছিল বাঁচিয়ে দিবে, কিন্তু ভাগ্য তার সাথে বেইমানি করলো। অপরাধী বানিয়ে দিল ছোট বাচ্চাটার কাছে। ভেবেই চক্ষু রক্তিম বর্ণ ধারণ করলো। গাঢ় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চাললো, কিন্তু আজ নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। বারবার হৈমির হাসজ্জ্বল মায়াবী চেহারা ভেসে উঠছে চক্ষুপটে। গতকালও আবির বাচ্চা মেয়েটাকে তার বাবার সাথে দেখা করিয়েছে। শুনেছে মেহমুদকে দেখে হৈমি ভীষণ খুশি হয়েছিল। 2 ঘন্টার মতো বাবার সাথে কথা বলেছে মেয়েটা। আর আজ এক নিমিষে এসব শেষ। সারহান ভাই। অরিত্রিকা দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। মেলি সুমধুর কণ্ঠে কর্ণকুহরে প্রবেশ করলো তার। কোনো উচ্চবাচ্য না করে সারহান দরজার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ভেতরে আয়। অরিত্রিকা দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। মেলি সুমধুর কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করলো তার। কোনো উচ্চবাচ্য না করে সারহান দরজার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল। অরিত্রিকা দ্বিধাগ্রস্ত প্রায় দরজার পাল্লা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমের নিস্তব্ধতা ভেঙে রেশমি চুরি ঝিনঝিন শব্দে ঝংকার তুলল। কোনো অতীত লুপ্ত সুর যেন পুনরায় ফিরে এলো সেই শব্দে। সারহানের দ্বিধান্বিত দৃষ্টি স্থির রইল অরিত্রিকার 2 হাতের দিকে। মুহূর্তেই ক্ষুণ্ণ হলো ভাবমূর্তি। কিয়ৎ সময় নিষ্পলক চেয়ে রইল মেয়েটির 2 হাতের পরিহিত লাল কাছের চুরির দিকে। গাঢ় এবং তুখর সেই চাহনি। সেই চাহনিতে মিশে আছে বিস্ময়, উপলব্ধি এবং অবর্ণনীয় অনুভূতি। মুহূর্তেই চক্ষুদয়ে ভর করল অনির্বচনীয় মোহ, অনিন্দ্য মুগ্ধতা। ফর্সা হাতে অসম্ভব সুন্দর মানিয়েছে, যেন এই চুড়িগুলো শুধু অরিত্রির জন্যেই বানানো হয়েছে। হঠাৎ আমার রুমে আসার কারণ কি? সারহান দৃষ্টি সংযত করে সরিয়ে নেয় দ্রুত। মনের ভেতরের অনুভূতি চেপে হাতে থাকা ফোন স্ক্রল করতে করতে ভরাট কণ্ঠে বলে ওঠে। অরিত্রিকা তটস্থ ভঙ্গিতে ধীর পায়ে এগিয়ে এসে সারহানের সামনে দাঁড়ায়। ধীরজ কণ্ঠে বলল, আম্মু আপনাকে খেতে ডাকছে। সারহান ফোনের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়। খিদে নেই। অরিত্রিকা এক মুহূর্ত চুপ করে রইল। সারহানের স্বর এতটাই অনুজ্জ্বল যে তার ভিতরের ভাবনা বোঝা দেয়। তবে সে সহজে ফিরে যাওয়ার মানুষ নয়। কিছুটা দ্বিধা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন, বাইরে থেকে খেয়ে এসেছেন? সারহান সংক্ষিপ্তভাবে শুধু বলল, না। তাহলে? এত প্রশ্ন করিস কেন তুই? সারহানের কথায় বিরক্তির আভাস পেয়ে অরিত্রিকা দমে গেল। আর কোনো প্রশ্ন করার সাহস করে না, কিন্তু সারহানের সিঁড়ির উপর বলা কথাগুলো তার মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে। এমন আজব কথা কেন বললেন? সাহস সঞ্চার করে বলে ওঠে, সারহান ভাই, বল। আপনি কি সত্যিই খুন করেছেন?
অরিত্রিকার কণ্ঠনালী কেঁপে উঠল। ম্লান ভাব নিয়ে অতি কষ্টে মনের মাঝে চলমান কথাগুলো ব্যক্ত করলো। ফোন স্ক্রল করা বাদ সারহান শান্ত চাহনিতে তাকায় অরিত্রিকার দিকে। ভ্রুযুগল টান করে তাকিয়ে নিস্পৃহ নির্বিকার চিত্তে বলে, হ্যাঁ, খুন করেছি। অরিত্রিকার ছোট্ট হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠল। বক্ষে যেন হঠাৎ ঝড় আছড়ে পড়ল। সারহানের স্থির শীতল চাহনি তাকে আরো অস্থির করে তুলল। তার বুকের ভেতর ধুকপুক করা ভয় আর সংশয় একসাথে মাথাচাড়া দিয়ে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? তুই ভালো করে জানিস আমি মশকরা করি না। কাকে খুন করেছেন আপনি? যে বখাটে তোকে ছুঁয়েছে তাকে। অরিত্রিকা শিওরে উঠল। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে, মাথা কেমন যেন টলছে। সে ধপ করে বসে পড়ে বিছানায়। সারহান ভাই রাগী গম্ভীর, কাঠখোট্টা হলেও কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে শরীরে আঘাত করেনি। সে মানুষটা কিভাবে একটা জলজান্ত মানুষকে খুন করতে পারে? অবিশ্বাস্য লাগছে। যতই সে মানুষটাকে অপছন্দ করুক, তবুও তো নিজেদের আপন, এতটুকু বিশ্বাস আছে কোনো অপরাধ করবে না। শুধুমাত্র স্পর্শ করেছে তাই এমনটা করেছে বোধগম্য হলো না। অরিত্রিকার কণ্ঠনালী হতে কথা বেরোচ্ছে না। অতি কষ্টে ভাঙা কণ্ঠে বলল, এই খুনের দায়ভার কে নিবে? সারহান সংকুচিত নয়নে তাকায়। মেজাজ সংযত রেখে নির্লিপ্ত নিস্তরঙ্গ কণ্ঠে বলে, খুনের দায়ভার তোর। অরিত্রিকা এহনো কথায় চমকে যায়। ফ্যালফেল করে তাকায় সারহানের দিকে। থমথমে গলায় বলে, আমার মানে? সারহান ধীর গতিতে ফোনটা ডিভানের উপর রেখে উঠে দাঁড়ালো। নিস্তরঙ্গ চাহনিতে কয়েক মুহূর্ত অরিত্রিকার মুখের দিকে তাকিয়ে রইল। বুকে দুহাত গুজে প্রশ্নাত্মক ভঙ্গিতে বলল, তোর জন্য খুন করে এলাম। এই খুনের দায়ভার কে আর নেবে বল? আমি তো আপনাকে খুন করতে বলিনি, কেন খুন করলেন? তোকে ছোঁয়ার সাহস দেখিয়েছে। ছুঁয়েছে তাই একটা মানুষকে মেরে দিলেন আপনি? যে আমার সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে তাকে কি এমনি ছেড়ে দেব? আপনার সম্মান? হ্যাঁ, আমার সম্মান। অরিত্রিকার ওষ্ঠ তিত্তির করে কাঁপছে। কেমন নিশ্চল চাহনি তার বুকে। অজানা ভার এসে জমেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মানুষটা পরখ করে। তার মন বলছে সারহান ভাই কখনো এমন করতে পারে না। এসব কিছু যেন মিথ্যা হয়। সারহান অরিত্রিকার মলিন মুখশ্রী দেখে বাঁকা হাসে। রুড়ো গলায় বলে, ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিয়ে লাভ নেই। নিয়ে তোর গোবর ভরা মাথায় কিছু ঢুকবে না। অরিত্রিকা সারহানের অপমানটুকু গিলে নেয়। নিষ্প্রাণ হেসে বলে, বড় বাবা বড় মার কথা একবারও ভাবলেন না? এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই নিজেরটা বোঝে বোকামে। আপনি কেন বুঝলেন না? আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তখন আমাদের পরিবারের কি হবে ভেবে দেখেছেন আপনি? কিছুই হবে না। এখন যেমন চলছে ঠিক তেমন ভাবে সবাই চলবে। অরিত্রিকার চক্ষুদয় ছলছল করে উঠল। গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ওষ্ঠ উল্টে কম্পনরত কণ্ঠে বলল, সব এলোমেলো হয়ে যাবে সারহান ভাই। আপনার কিছু হলে সব শেষ হয়ে যাবে। বড় বাবা বড় মা সাদাত ভাই কেউ ভালো থাকবে না। শেষ হয়ে যাক। কারো ভালো থাকা না থাকার পরোয়া আমি করি না। আমার মন বলছে আপনি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছেন। সারহানের গম্ভীর মুখপানের ওষ্ঠকোণে মৃদু হাসির রেখা সঞ্চার হলো। অরিত্রিকা থেকে দূরত্ব বজায় রেখে বসে স্বাভাবিকভাবে বলে, 2 বছর আগে আমি ঠিক তোর স্থানেই দাঁড়িয়েছিলাম, শুধু পরিস্থিতি আর ঘটনাচক্র আলাদা। তুই সেদিন ঠিক আমার মতো নিজের মনে চলমান কথাগুলো উগড়ে দিয়েছিলি। পরিবারের কথা ভাবিসনি, শুধু নিজের ভালো থাকার কথা ভেবেছিলি। একটা পরিবার যখন 2 ভাগে বিভক্ত হয় তখন সেই পরিবারের অভিভাবকরা হতাশায় জর্জরিত হয়, সম্পর্কে ফাটল ধরে। 2 পরিবারের মানুষগুলো ভেতরে ভেতরে তরপাতে থাকে, সেগুলো দেখেও না দেখার ভান করে থাকে। অরিত্রিকার অশ্রুসিক্ত নয়নে অবুঝের ন্যায় তাকিয়ে রইল। সারহান দীর্ঘ শ্বাস টেনে নিল। রুদ্ধস্বরে বলল, আর কোনোদিনও আমাদের পরিবার ভাঙার চেষ্টা করবি না। প্রথমবার চুপ ছিলাম কোনো কারণে, এবার আর থাকবো না। ও, আর একটা কথা, তোর কি মনে হয় সামান্য তোকে ছুঁয়েছে তাই ওই বখাটেকে খুন করব? কাম অন অরিত্রী। সারহান কখনো সেধে নোংরাতে হাত দেয় না। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস এমপির ক্ষমতা সম্পর্কে। 10-12টা খুন করলেও লাশ এবং কাহিনী ধামাচাপাতে আর ক্ষমতা আমার আছে। অরিত্রিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। নিজেকে সামলে দ্বিধান্বিত কণ্ঠে বলল, তার মানে আপনি এতক্ষণ মিথ্যে বলেছিলেন? কে বলেছে মিথ্যা বলেছি? আপনি তো এই মাত্রই বললেন খুন করেননি। খুন করিনি, কিন্তু কোনো মেয়েকে পুনরায় স্পর্শ করবে সেই অবস্থাতেও রাখিনি। অরিত্রিকা চমকে উঠে দাঁড়ালো। উদ্বেগ ভরা মুখে পড়ল, আপনাকে আজ অন্যরকম লাগছে সারহান ভাই। সারহান অদ্ভুত হাসে শান্ত কণ্ঠে আওড়ায়, কারোর জন্য একটু এলোমেলো হয়ে গেছি। আছে একজন। কে সে? সারহান হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল। আছে একজন। অরিত্রিকা দুহাতে অশ্রুসিক্ত চক্ষুদয় মুছে নেয়। হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকে সারহানের দিকে। সারহান সেই চাহনি উপেক্ষা করে বলে ওঠে, আমার না হওয়া বিবি জান। অরিত্রিকা নিজের অজান্তেই অস্ফুটে বলে ওঠে, হুম।
সারহান ভ্রুযুগল বাঁকিয়ে সরু চোখে অবলোকন করে। অরিত্রিকা থতমত খেল। ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে। দ্রুত এক হাতে ওষ্ঠ চেপে ধরল। বিষয়টা ধামাচাপা দিতে মিনমিন করে বলল, আপনার না হওয়া বিবিজানের জন্য অদ্ভুত আচরণ করছেন। আপনি কি তাকে মিস করছেন সারহান ভাই? হ্যাঁ, এখনো মিস করছি। ইউনো, আমার হৃদ্যতাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। অরিত্রিকা কিঞ্চিত ভরকে গেল। সারহান ভাই তো জানে না সেই তার না হওয়া মিথ্যা বিবিজান। আর এই হৃদ্যতাকে সারহান ভাই কি তার সাথে মজা করছে? কিন্তু তিনি মোটেও মজা করার মানুষ নয়। অরিত্রিকা আগ্রহ নিয়ে জানতে চাইল। কবে দেখেছিলেন? সারহান পুরুকণ্ঠে উত্তর দেয়। আপাতত বলতে ইন্টারেস্টেড নই, যা বলছি এটাই এনাফ। অরিত্রিকার মুখ ভার হয়ে গেল। রাগান্বিত দৃষ্টিতে তাকালো সারহানের দিকে। উফ, আজকে একটু হলে তার জান হাতে চলে আসছিল। খুন বিবিজানের চক্করে আজ ঘুমে দফারফা হয়ে যাচ্ছিল। এই মানুষটার জন্য কাঁদছিল। ভাবা যায়, অরিত্রিকা তুই আসলে একটা বলদ। চুড়িগুলো কে কিনে দিয়েছে? ইরফান ভাই গিফট করেছে। লাল কাচের চুড়িগুলো তোর হাতে একদম মানাচ্ছে না। রুমে যেয়ে দ্রুত খুলে ফেলবি চুড়িগুলো। সারহানের অসন্তোষজনক কথায় অরিত্রিকার মুখখানা চুপসে যায়। ভেবেছিল একটু প্রশংসা করবে, কিন্তু না। করলার মতো তেতো মুখে প্রশংসা শোনা যাবে না। অসহ্য সারহান ভাই একটা। সে দুহাত ঘুরিয়ে হাতের চুড়িগুলো দেখতে লাগলো। মোটেও মন্দ লাগছে না দেখতে। সারহান বিছানা থেকে উঠে পড়ে, গম্ভীর কণ্ঠে বলে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে চাচিকে গিয়ে বল ডিনার করব না। অরিত্রিকা বাঁকা চাহনিতে তাকিয়ে মুখ বাঁকায়, ভরাক্রান্ত মনে পা বাড়ায় রুমের দিকে। পেছন থেকে ভেসে আসে সারহানের পুরুষালী ভরাট কণ্ঠ। আমার সামনে কখনো ঠোঁট উল্টে কাঁদবি না। অরিত্রিকার পা জোড়া থমকে যায়। তৎক্ষণাৎ ঘাড় বাড়িয়ে তাকায় পেছনে। জিজ্ঞাসু চোখে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, কেন? সারহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। একটু ঝুঁকে অতি শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, When you cry, I can't control myself, Fairoz. So don't suddenly cry in front of me. অরিত্রিকা আকস্মিক এহেন কথায় ধরফরিয়ে উঠল। শির দ্বারা বেয়ে শীতল স্রোত প্রবাহিত হলো রন্ধ্রে রন্ধ্রে। অজানা শঙ্কায় কাঁপল বক্ষ। সারহান এতটা কাছে এসে দাঁড়িয়ে থাকায় অপ্রস্তুত হলো সে। হার্ট দ্রুত বিট করছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এসব কি বলছেন? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটে দুরু দুরু বুকে অশান্ত ভঙ্গিতে বলল। সারহান বাঁকা হেসে প্রতিউত্তর করল, কি বলছি বুঝতে পারছিস না? থাক, ছোট মানুষের এত বোঝার দরকার নেই। সময় হলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। অরিত্রিকা হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মনের মাঝে চলমান অদ্ভুত চিন্তা দমিয়ে রাখলো। চক্ষুদয় সন্তর্পণে নামিয়ে নিল। উৎকণ্ঠা চেপে দু কদম পিছিয়ে দ্রুত ছুটে রুম থেকে বেরিয়ে গেল। সারহান সোজা হয়ে দাঁড়ায়। দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ওষ্ঠ কামড়ে হেসে বিড়বিড় করে বলে, এই মেয়ে নিশ্চিত আমায় পাগল বানিয়ে দিবে। উফ। অন্ধকারাচ্ছন্ন রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। জানালার গ্লাস ভেদ করে সূর্যের সোনালি আলো রুমে প্রবেশ করছে। কিছুদিন আগেও শীতের প্রকোপ থাকলেও এখন সকালে তেমন শীতের প্রকোপ নেই। অরিত্রিকা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। বিছানার উপরে অবহেলায় ফেলে রাখা ওড়না জড়িয়ে নেয় শরীরে। তন্দ্রাচ্ছন্ন ঢুলু ঢুলু তাকায় পাশে ইশরা বেঘরে ঘুমোচ্ছে। পাশে লেভি চুপচাপ বসে তার দিকে তাকিয়ে লেজ নাড়ছে। অরিত্রিকা তা দেখে মুচকি হাসে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 20 পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চঞ্চলা পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুল কোনো মতে আঁচড়ে নিয়ে মুখে ময়শ্চারাইজার মেখে নেয়। ঠোঁটে লিপ বাম দিয়ে নিজেকে একটু পরখ করে। গালের দাগটা কিছুটা মিশে গেছে, তবে ঠোঁটের কোণের ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। মুখ গোমরা হয়ে যায় তার। সারহানকে একটু বকে সোজা বিছানার দিকে যায়। লেভিকে কোলে নিয়ে ছুট লাগায় নিচে। সকাল 9টা বাজে। চৌধুরী বাড়িতে আজ তোড়জোড় চলছে। সকাল থেকে বাহারি রকমের রান্না করা হচ্ছে। ইতিমধ্যে আশরাত সাহেব এবং আজমল সাহেব ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অরিত্রিকা লেভিকে নিয়ে নিচে নামে। এত তোড়জোড় এবং আয়োজন দেখে অবাক হয়। সকাল সকালই বাড়িতে হচ্ছেটা কি? অরিত্রিকা একজন সার্ভেন্টকে ডাকে। জিজ্ঞাসা করে, হঠাৎ এত আয়োজনের কারণ কি? সার্ভেন্ট শুধু বলে আজ কোনো মেহমান আসবে। অরিত্রিকার কৌতূহল জাগে। মেহমান আসবে অথচ সে জানে না। বিষয়টা একটু আজব লাগলো বটে। সে লেভিকে লিভিং রুমে রেখে কিচেনে চলে গেল। তানিয়া বেগম এবং সাথী বেগম রান্না করছেন। সে উকি মেরে সেগুলো দেখে। নিঃশব্দে এসে দাঁড়ায় তানিয়া বেগমের পাশে। কৌতূহল বশত জিজ্ঞাসা করে, বড় মা আজকে কে আসবে? কার জন্য এত রান্না করছো তোমরা? তানিয়া বেগম মাংস নেড়ে বললেন। আজ অরিনকে দেখতে আসছে। অরিত্রিকা আশ্চর্যিত হয়ে বলল, আমি তো কিছু জানি না। আমরাও জানতাম না, হুট করে উনারা আসার কথা বলেছেন আজ। আপু জানে? হ্যাঁ, সাথী সকালে অরিনকে জানিয়েছে। সাথী বেগম বললেন, তুই আর ইস্টা দুজনে মিলে
অরিনকে একটু সাজিয়ে দিস। মেয়েটা সকালে এসব কথা শুনে মন খারাপ করে আছে। অরিত্রিকা অবাক হয়ে বলল, মন খারাপ করে কি আছে? আপু আসলেই বোকা। বোকার বলদ জানে না বিয়েতে কত আনন্দ হয়। নতুন শাড়ি গহনা পরে ফটোশুট, মেহেন্দি, হলদি, নাচ গান, আরো কত মজা। আহা, আমাকে যদি এখন বিয়ে দিত, নাচতে নাচতে বিয়ে করতাম আমি। অসভ্য মেয়ে, লজ্জা শরম নেই। তানিয়া বেগম হাসলেন। তাহলে আজ অরিনের বদলে তোকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাব। ছেলের পছন্দ হলে বিয়ে কনফার্ম। অরিত্রিকা মেকি হেসে বলল, আমার মুড সুইং হয়েছে, এখন বিয়ের ভূত নেমে গেছে। তুমি বরং আপুকেই দেখাও। পাগলি মেয়ে একটা। অরিত্রিকা খিলখিল করে হেসে উঠল। তিরিং বিরিং করে নাচতে নাচতে বেরিয়ে গেল কিচেন থেকে। লিভিং রুমে যেতেই দৃষ্টি স্থির হলো সারহানের দিকে। সারহান এক ধ্যানে লেভির দিকে তাকিয়ে আছে। পাশেই লেভি বসে আছে গুটিসুটি মেরে। অরিত্রিকা কিছু একটা ভেবে উপরে না গিয়ে লেভির কাছে যায়। সারহান কাঠিন্যতা এঁটে লেভির দিকে তাকিয়ে আছে। চাহনিতে ফুটে উঠেছে তীক্ষ্ণতা। ক্রোধে মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। লেভি সারহানের দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। লেজ নাড়িয়ে একটু পরপর ক্ষীণ আওয়াজে ম্যাও ম্যাও করে উঠছে। সেই আওয়াজে কিছু একটা বলে যেন লেভি তার মনে আক্রোশ মেটাচ্ছে। সারহান কিছুটা হলেও বুঝলো। দাঁতে দাঁত চেপে বলল, শাট ইউর মাউথ, আদারওয়াইজ আই মাইট এন্ড আপ কিলিং ইউ। লেভি উচ্চস্বরে ডেকে উঠল, অসভ্য বিড়ালটা একদম অরিত্রিকার মতো ঝোঁকরুটে। মালকিন নেই অথচ তার হয়ে দিব্যি ঝগড়া করে যাচ্ছে। সারহান ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল। অরিত্রিকার কানে সারহানের বলা কথাগুলো পৌঁছেছে। সে তিরিক্ষি মেজাজে বলল, একদম আমার বেবিকে বাজে কথা বলবেন না। সব আপনার দোষ, বুঝেছেন? লেভি আপনাকে অপছন্দ করে, সেটা বোঝাতে চাইছে সে। কি বলছে জানেন? সারহান তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সামনে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, বেয়াদব বিড়ালটা কি বলছে? লেভি বলছে আমার আম্মুকে কেন থাপ্পড় মেরেছেন মামু? বিনা অপরাধে থাপ্পড় মেরেছেন, তাই আপনাকে আমার তরফ থেকে আই হেট ইউ মামু। সারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ক্রোধ নিয়ন্ত্রণ করে কোনো মতে উঠে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে চাপা ক্রোধান্বিত কণ্ঠে বলল, একদম আমাকে তোর বেয়াদব বিড়ালের মামা বলবি না। আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম। পরবর্তীতে আবার এই কথা রিপিট হলে তোকে আর তোর বেয়াদব বিড়ালকে বাড়ি থেকে বের করে দেব। অরিত্রিকা ভেঙচি কাটে। দ্রুত লেভিকে কোলে তুলে নেয়। টুস করে একটা চুমু লেভির কপালে দিয়ে দেয়। সারহান তা দেখে বিরক্ত বোধ করে গটগটিয়ে বাড়ির বাহিরে চলে যায়। মেহমুদ রইসের জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল 10:30টায়। রাজশাহী শহর সংলগ্ন একটা কবরস্থানে দাফন করা হয়েছে। সেই জানাজায় গুটি কয়েক মানুষ উপস্থিত ছিল। সারহানও সেথায় সামিল হয়েছিল। বিরোধী দলের থেকে খবরটা যথাসম্ভব হাইড করে সম্পূর্ণ কার্যকলাপ সম্পূর্ণ করেছে। মুন হৈমিকে তার বাবার সাথে শেষবারের মতো দেখা করাতে নিয়ে এসেছিল। বাচ্চাটা বারবার অবুজ কণ্ঠে মেহমুদ রইসের মৃতদেহের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছে, আন্টি, আব্বু কথা বলছে না কেন? আব্বু শুয়ে আছে কেন? মন শুধু মলিন মুখে বাচ্চাটার দিকে তাকিয়েছিল, কান্না রোধ করে, কিন্তু নীরবে অশ্রু গড়িয়ে পড়েছে চক্ষু বেয়ে। কণ্ঠনালী রোধ করে রেখেছিল। কি বলবে সে? উত্তর দেওয়ার মতো পরিস্থিতি নেই। বাচ্চাটা পুনরায় বলেছিল, ও আন্টি, আমি আব্বুর কোলে উঠবো? আব্বু আমায় কেন কোলে নিচ্ছে না? চুপচাপ শুয়ে আছে কেন? আব্বু সাদা জামা পরে আছে কেন? জামাটা আব্বুর গায়ে একটুও ভালো লাগছে না। আরো কত শত কথা বলেছিল। হৈমি যখন দেখলো তার বাবা সাড়া দেয় না, কথা বলে না, তখন চিৎকার করে কাঁদছিল। মুনও বাচ্চাটার কান্না দেখে নিজেও কেঁদে ফেলে। কিভাবে বলবে সে তার বাবা নেই? সারহান দূর থেকে নির্বিকার চিত্তে বাবা মেয়ের হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছিল। নিজেকে স্বাভাবিক রেখে এগিয়ে এসেছিল হৈমির দিকে। হৈমি তখন মানুষের কাঁধে ভর করে নিয়ে যাওয়া খাটিয়ার দিকে। কি নির্মম দৃশ্য! হৈমি কেঁদে বলেছিল, আমার আব্বুকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? আমিও যাব আব্বুর সাথে। ও আব্বু, আব্বুরে, আমায় নিয়ে যাও তোমার সাথে, আমায় নিয়ে যাও। সারহান অনুভূতিশূন্য চাহনিতে দেখছিল নিষ্পাপ বাচ্চাটিকে। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। অনুতপ্ততার রেশ তার মুখাবয়বে ফুটে উঠেছিল। হৈমির মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলেছিল, তোমার আব্বুকে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে হৈমি, যেখানে তোমার আব্বু শান্তিতে ঘুমিয়ে থাকতে পারবে। হৈমি এই বাচ্চা সুলভ কথায় কেঁদে বলেছিল, আমি যাব আব্বুর সাথে, নতুন বাড়িতে থাকবো। সারহানের পাষাণ মন কেঁপে উঠেছিল। মলিন হেসে বলেছিল, আজ যাওয়া যাবে না, অন্য একদিন নিয়ে যাব তোমার আব্বুর নতুন বাড়িতে। হৈমি তবুও শান্ত হয়নি। ছোট বাচ্চাটা উচ্চস্বরে অঝর নয়নে কাঁদছিল। কিছুক্ষণের ভেতরে মেহমুদ রইসকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। মুন সেখানে আর থাকে না। হৈমিকে নিয়ে সেখান থেকে প্রস্থান করে। সারহান ভাবে মেহমুদ রইসের পাপ যেন মুহূর্তেই তার আগ্রাসী রূপ দেখিয়ে দিল। পাপ যে বাপকে ছাড়ে না তা প্রমাণিত হলো।
এই পাপের দুনিয়ায় শুধু রেখে গেল এক নিষ্পাপ ফুল, যার নাম এখন এতিমের খাতায় লিপিবদ্ধ। সারহান অশান্ত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করলো। আজ পার্টি অফিসে যায়নি, সব মিটিং ক্যান্সেল করেছে, কারণ আজকে অরিনকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেখানে বড় ভাই হিসেবে উপস্থিত থাকা তার কর্তব্য। আবির এবং ইনান আজকে চৌধুরী বাড়িতে আসবে, তাদের দুজনকে আরশাদ সাহেব ইনভাইট করেছেন। অরিত্রিকা, চুড়িগুলো পছন্দ হয়েছে? অরিত্রিকা নিজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে, মন একটু উদাসীন। কেন হঠাৎ এমন হচ্ছে তার জানা নেই। একটু আগে তিশার কল এসেছিল, ভার্সিটিতে 2 দিন পর একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও বিভিন্ন কর্মসূচি থাকবে। মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি পরে যেতে হবে, এটা ডিপার্টমেন্টের প্রধানদের সিদ্ধান্ত। এসব ভাবনার মাঝে ইরফানের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করে। সে তৎক্ষণাৎ পাশে তাকায়, দেখে ইরফান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে। অরিত্রিকা মৃদু হেসে উত্তর দেয়। হ্যাঁ, পছন্দ হয়েছে। ইরফানের মুখাভাবে উচ্ছ্বসিত ভাব ফুটে উঠল, শান্ত কণ্ঠে বলল, চুড়ি পরেছিলে? হ্যাঁ, পড়েছিলাম গত রাতে। চুড়ি পরেছিল? অরিত্রিকা ইরফানের দিকে তাকায়, ইতস্তত ভাব নিয়ে বলে। হ্যাঁ। ইরফান জানতে চাইল, চুড়ি পরেছিলে? 2 দিন পর ভার্সিটিতে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে তো। ফ্রেন্ডসরা নাচবে, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। তুই ভালো গান গাইতে পারিস, আমার মতে তোর গান গাওয়া উচিত। অরিত্রিকা একটু চমকালো বোধ হয়। সে যে টুকটাক গান গায় সেটা তো ইরফান ভাইয়েরই জানার কথা না, তাহলে জানলো কিভাবে? কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। ইরফান ভাই, আপনি কি করে জানলেন আমি ভালো গান গাই? ইরফান হাসলো। 2-3 দিন আগে বেলকুনিতে দাঁড়িয়ে গান গাইছিলি, তখন শুনেছিলাম। লুকিয়ে লুকিয়ে গান শোনা খারাপ অভ্যাস ইরফান ভাই। কিছু কিছু খারাপ অভ্যাস জীবনে থাকা দরকার, বুঝলি? আর কি কি অভ্যাস আছে শুনি আপনার? ভালোবাসা। ইরফানের কণ্ঠস্বর দৃঢ় এবং শান্ত, চাহনি ভীষণ গভীর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকা হতবাক হয়ে গেল। ইরফান ভাই এসব কি বলছে? তাহলে কি উনি কাউকে ভালোবাসেন? আগ্রহী হয়ে শুধায়। আপনি কি কাউকে ভালোবাসেন? ইরফান চওড়া হেসে বলে, ছোট ভাই, বড়দের পার্সোনাল বিষয়ে এত জানতে নাই। আমি বড় হয়ে গেছি, বলুন কাউকে ভালোবাসেন? হ্যাঁ, একজনকে ভালো লাগে, অথচ বলতে পারছি না। অরিত্রিকা কিছুক্ষণ মৌন রইল, বড়দের মতো ভ্রুযুগল কুচকে কিছু একটা ভাবলো, অতঃপর গড়গড় করে বলল, টিপস দেব? ইরফান কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে রইল অরিত্রিকার প্রাণবন্ত আমোদিত চেহারার দিকে। তার বুকের মাঝে অনুভূতিটা প্রজাপতির ন্যায় উঠছে, অব্যক্ত অনুভূতি উগরে বাহিরে আসতে চাইছে। মায়াবী মুখখানা দেখে বক্ষ শীতল হয়ে আসছে। মন চাইছে এতদিনের গোপন করে রাখা প্রণয়ের কথা বলে দিক, কিন্তু না, এখন সঠিক সময় নয়। মেয়েটা তো এখনো তাকে ভালোবাসার নজরে দেখেনি, একটু সময় নেওয়া জরুরি। ঠিক সময় ছোট মামুর কাছে অরিত্রিকাকে নিজের করে নেওয়ার প্রস্তাবটুকু রাখবে। ইরফান মনের মাঝে চলমান অনুভূতি দমিয়ে রেখে বলে, দরকার নেই। অরিত্রিকা তো নাছোড়বান্দা, জেদ করে বলে উঠল। তাহলে মেয়েটার ছবি দেখান, আমি ভাবির ছবি দেখব। ইরফান হতাশাপূর্ণ চাহনিতে তাকায় মেয়েটার দিকে। যেই মেয়েকে সে পছন্দ করে বলে জানালো, সেই মেয়েই নিজের অজান্তে তার ভালোবাসার মানুষটিকে ভাবি বলছে। যেদিন জানবে ভাবি আর কেউ নয় সে নিজেই, তখন কি হবে? ইরফান ভার মুখে বলে ওঠে। অন্য কোনো দিন দেখাবো। অরিত্রিকা কিছু বলবে এমন সময় সারহানকে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। কণ্ঠনালী হতে বেরোনোর কথা গলদেশে আটকে যায়। ইরফান অরিত্রিকাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায়। সারহানকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে ওঠে, কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সে। হাসার ভান করে বলে ওঠে, আরে শারান, কখন আসলে? সারহান তৎক্ষণাৎ উত্তর দেয় না, আগের মতোই দাঁড়িয়ে থাকে স্থবির হয়ে। ইরফান অপ্রস্তুত ভঙ্গিতে বলে উঠল, নিচে চাচা ডাকছে, আমি তাহলে গেলাম। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ালো না, সারহানকে ডিঙিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে গেল। সারহানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রইল, গাঢ় চাহনিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল, 10 মিনিটের মধ্যে আমার রুমে আসবি। ইটস মাই অর্ডার, ফাইরুজ। সারহান হনহনিয়ে চলে গেল রুমের দিকে। অরিত্রিকা হ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল সারহানের প্রস্থানের দিকে। কাহিনী কি হলো? ঝড়ের গতিতে এলো, আদেশ করলো, আবার টর্নেডোর মতো চলে গেল। অরিত্রিকাকে ভয় আষ্টে পৃষ্ঠে ধরল। এই জল্লাদ তাকে কেন ডাকছে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সারহান ফ্রেশ হয়ে রুমে আসে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মন মেজাজের অবস্থা ভালো নেই। বাড়িতে প্রবেশ করেই অরিত্রিকা আর ইরফানকে একসাথে দেখেছে, তাতেই মেজাজ বিগড়ে গেছে। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে এসেছে। অন্য কেউ হলে নিশ্চয়ই পিটিয়ে আধামরা করে হসপিটালে অ্যাডমিট করে দিত, কিন্তু ভাই ব্রাদারদের মধ্যে এসব নিয়ে ঝামেলা না করা ভালো।
দুজনে দাঁড়িয়ে কথা বলছিল, তাতে খারাপ কিছু নেই, কিন্তু ইরফানের বলা কথাগুলো শ্রবণ হতেই ক্রোধ ঠিকরে পড়ছে বক্ষে। ইরফান যে অরিত্রিকাকে আগে থেকে পছন্দ করে সেটা সে জানে। প্রেমিকদের অনুভূতি তার অগোচরে থাকা কখনো সম্ভব নয়। সে মানুষের চাহনি দেখে বুঝতে পারে মানুষটার ভেতরে চলমান অব্যক্ত অসুখ, আর ইরফানের মনে চলছে অব্যক্ত প্রেমাসুখ। সারহান ভীষণ আশ্চর্যান্বিত হয় অরিত্রিকার বোধ বুদ্ধি নিয়ে। মেয়েটা যে এতটা মাথা মোটা হবে তা তার জানা ছিল না। একটা ছেলের মনে কি চলছে তা একটা মেয়ের থেকে ভালো কেউ বুঝতে পারে না। এদিক দিয়ে অরিত্রিকা উল্টো। মাথা মোটা মেয়েটা না ইরফানের মনের খবর জানে আর না তার। সারহান তো চায়নি অরিত্রিকাকে আসক্ত হতে, কিন্তু আসক্ত হয়ে গেছে। সে তো চায়নি মনের মাঝে কারোর জন্য দুর্বলতা অনুভব করুক, তবুও সে করছে। সবসময় চেয়েছে দূরে থাকতে, তবুও কাছে আসছে। এই অবাধ্য অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, যেখান থেকে বেরোনো ক্রমশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে। অরিত্রিকা চোখ মুখ শক্ত করে দরজার সামনে এসে দাঁড়ালো। আজ এসেছে সাহস সঞ্চার করে। যুদ্ধের আগে যেমন প্রস্তুতি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামিয়ে ঠিক তেমনভাবে এসেছে। আজ এমন তেমন কিছু একটা করলে চুং চাং ফু নামের কুমফু ক্যারাটে স্টাইলে সারহানের সাথে লড়াই করবে, কিন্তু নিজের দিকে তাকিয়ে হতাশায় ডুবে যায়। এই চিকনা দেহ নিয়ে কীভাবে লড়াই করবে? দেখা যাবে সারহান ভাইয়ের এক ফুতে সে উড়ে গিয়ে মেঝেতে পড়বে। মেঝেতে পড়লে এবার নিশ্চিত কোমর ভেঙে যাবে, এমন অবাস্তব ধারণায় ডুবে যায় সে। দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়। অরিত্রিকার ভাবনা ঠুস করে উড়ে যায়। সারহানের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে সম্বিত ফিরে চক্ষু টান টান করে তাকায় রুমের ভেতরে। দরজা আধা খোলা থাকায় সরাসরি সারহানের সাথে চোখাচোখি হয়। তীক্ষ্ণ দৃষ্টি স্থির রাখার সাহস করে না। অপ্রস্তুত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। শুকনো ঢোক গিয়ে প্রবেশ করে রুমে। নিঃশব্দে এগিয়ে যায় সারহানের দিকে। সারহান এক পলক অরিত্রিকার ভীতিগ্রস্ত মুখশ্রীতে তাকিয়ে ডিভানে গিয়ে বসলো। পরক্ষণে নিস্তব্ধতা ভেঙে গমগম কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।